বন্ধুরা আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছের পরিচর্যা। আজকের ভিডিওতে শেয়ার করব অস্ট্রেলিয়ান, তাইওয়ান, আমেরিকান, পুনে, ব্যাঙ্গালোর ভ্যারাইটি যে সমস্ত জবা গাছ আমাদের বাগানে আছে, প্রত্যেকটা জবা গাছে এই সময় আমরা কি খাবার প্রয়োগ করব, পাতায় কোন খাবার স্প্রে করতে হবে, কোন কোন টিপস ফলো করতে হবে, যে টিপসগুলো ফলো করলে আমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলো এই সময় প্রচুর পরিমাণে ফুল দেবে। তার কারণ আমরা সবাই জানি হাইব্রিড জবা গাছের ফুল ফোটার আদর্শ সময় হলো শীতকাল, আর শীতকাল আসার সাথে সাথেই এই গাছের কিন্তু বৃদ্ধি শুরু হয়। আর আমরা সবাই জানি বন্ধুরা, জবা গাছ হলো একটা হেভি ফিডার গাছ। এই গাছে কিন্তু আমাদেরকে প্রতি 10 দিন অন্তর অন্তর কিছু না কিছু খাবার প্রয়োগ করতেই হয়। তো এই নভেম্বর মাসের মাঝামাঝি সময় আমরা আমাদের বাগানের হাইব্রিড জবা গাছগুলোকে কি খাবার দেব, কিভাবে পরিচর্যা করব, সবটাই বলবো আজকের এই ভিডিওতে। তাছাড়া আজকের ভিডিওতে দেখাবো হাইব্রিড জবা গাছের প্রতিস্থাপন, কোন মিডিয়াতে হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করলে সারা বছর আমাদের বাগানে হাইব্রিড জবা গাছ বেঁচে থাকবে, সুস্থ থাকবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তাই সমস্ত কিছু দেখার জন্য আজকের এই ভিডিওটা কিন্তু মনোযোগ দিয়ে দেখতে হবে বন্ধুরা, একটু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা প্রথমেই বলবো কয়েকটা টিপস, যে টিপসগুলো আমাদের এই হাইব্রিড জবা গাছে আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে। টিপস নাম্বার 1, এই সময় আমরা আমাদের বাগানের হাইব্রিড জবা গাছকে কোথায় রাখবো? এই সময় আমরা আমাদের বাগানের হাইব্রিড জবা গাছকে কিন্তু ফুল সানলাইটের মধ্যে রাখবো। একেবারে কোনো রকম কোনো ছায়া জায়গায় রাখা যাবে না। যদি তোমরা ব্যালকনিতে বাগান করো তাহলে এই গাছ এমন একটা জায়গায় রাখবে যেখানে 5 থেকে 6 ঘন্টা রোদ্দুর পায়, তবেই কিন্তু এই গাছের ভালো গ্রোথ হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। টিপস নাম্বার 2, বন্ধুরা হাইব্রিড জবা গাছের চারা আমরা কত রকম ভাবে তৈরি করতে পারি। এক তো গ্রাফটিং পদ্ধতিতে তৈরি করতে পারি, 2 নম্বর হলো বীজ থেকে চারা তৈরি করতে পারি। বীজ তৈরি করার জন্য যে ফুলটা ফুটে যাবে, ফুলটা শুকিয়ে ঝরে যাওয়ার পর এই যে বৃন্তটা দেখছো, এই বৃন্তের মধ্যেই কিন্তু বীজ তৈরি হয়। এই বীজটা পেকে কালো হয়ে যাবে, পেকে কালো হয়ে যাওয়ার পরে কিন্তু এটা বীজ তৈরি হবে এবং মাটির মধ্যে বা বালির মধ্যে ছড়িয়ে দিলে বীজ থেকে চারা তৈরি করা যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক রকম পদ্ধতি রয়েছে, সহজে হয় না। তো এছাড়া দেখো আমি কিন্তু ডাল থেকে তৈরি করেছি, ডাল থেকেও এই হাইব্রিড জবা গাছের চারা তৈরি করা খুব সহজ, বর্ষাকালে খুব ভালো হয়, তবে এখনো করা যায়। কোকোপিটের মধ্যে ছোট ডাল কেটে আমি প্রতিস্থাপন করে রেখে দিয়েছিলাম, তো দেখো প্রচুর পরিমাণে কিন্তু চারা গাছ হয়ে গেছে এবং কয়েকটা চারা গাছ আমি রিপোর্টও করে দিয়েছি, এখনো কোকোপিটের মধ্যে কিন্তু চারা গাছ রয়েছে। টিপস নাম্বার 3 হলো বন্ধুরা, এই যে গ্রাফটিং নোট দেখছো, এই গ্রাফটিং নোটের ঠিক নিচ থেকে যদি কোনো রকম কোনো ব্রাঞ্চ আসে তাহলে সেই ব্রাঞ্চকে তোমরা কিন্তু কেটে ফেলবে। তার কারণ এই হাইব্রিড জবা গাছ গ্রাফটিং পদ্ধতিতেই তৈরি করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এই গ্রাফটিং এর নিচ থেকে যে ডালটা আসবে সেটা কিন্তু দেশীয় ডাল হয়ে যাবে এবং হাইব্রিড জবা গাছের ফুল আর আসবে না, দেশীয় ফুল ফুটবে। তো যে কারণে বলবো বন্ধুরা, নিচ থেকে যদি কোনো রকম কোনো শাখা আসে তাহলে সেই শাখাকে কিন্তু কেটে ফেলতে হবে। টিপস নাম্বার 4, বন্ধুরা যদি তোমরা নার্সারি থেকে এই সময় কোনো চারা গাছ নিয়ে এসে থাকো হাইব্রিড জবা গাছের চারা, তাহলে কিভাবে সেই চারা গাছ প্রতিস্থাপন করবে। নার্সারিতে চারা কিনতে গেলে ভালো একটা চারা কিন্তু এই সময় তোমরা নির্বাচন করবে। চারাটা বাড়ি নিয়ে এসে অন্তত 7 থেকে 8 দিনের জন্য একটা ছায়া জায়গায় রাখবে এবং চারা কিনে আনার পর সঙ্গে সঙ্গে ফাঙ্গিসাইডে স্প্রে করবে। এরপর যে কাজটা করতে হবে, দেখো গ্রো ব্যাগ থেকে আমি কিন্তু গাছটাকে বার করে নিয়েছি, গাছের মধ্যে যতগুলো পোকা পাতা বা শুকিয়ে যাওয়া ডাল থাকবে এগুলোকে কেটে ফেলে দিতে হবে। বন্ধুরা তোমরা চাইলে কিন্তু মাটির মিডিয়াতে এই গাছ প্রতিস্থাপন করতে পারো, কিন্তু অনেক সময় আমরা মাটির মিডিয়াতে প্রতিস্থাপন করার পর হাইব্রিড জবা গাছ মারা যায়। তো আজকের আমি তোমাদেরকে সিন্ডার মিডিয়াতে এই হাইব্রিড জবা গাছ প্রতিস্থাপন করা দেখাবো। তো এই গাছটার মধ্যে কিন্তু নেট পট আছে, তো নেট পট সহ আমি কোনোদিন গাছ প্রতিস্থাপন করি না, তার কারণ নেট পট সহ গাছ প্রতিস্থাপন করলে আমার গাছ কিন্তু অনেক সময় মারা গেছে, তো যে কারণে আমি আর নেট পট সহ গাছ প্রতিস্থাপন করি না। যদি তোমরা বাঁচাতে পারো তাহলে নেট পট সহ প্রতিস্থাপন করবে, আর যদি মনে হয় যে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করবে, এটাও করতে পারো। দেখো রুট বল আমি সম্পূর্ণ ধুয়ে নিয়েছি, সিন্ডার মিডিয়াতে বসাতে গেলে কিন্তু রুট বল ধুয়েই আমি বসাই। তো এরপর কাঁচির সাহায্যে এই নেটপটগুলোকে আমি কেটে নেব, খুব সাবধানে কাটতে হবে যেন শিকড় না কেটে যায়। ধীরে ধীরে আমি নেটপটটাকে দেখো কেটে নিলাম এবং ছাড়িয়েও নিয়েছি। এই নেটপটের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে লাল মাটি ছিল, লাল মাটিও আমি কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এরপর যে কাজটা আমাদের করতে হবে, আমাদেরকে টব নির্বাচন করতে হবে। টব আমি এখানে নিয়েছি একটা 8 ইঞ্চি মাটির টব, তোমরা এখানে কিন্তু 6 ইঞ্চি মাটির টব নিতে পারো, যেমন সাইজের গাছ হবে ঠিক তেমন সাইজের কিন্তু টব নির্বাচন করতে হবে। আমার কাছে যেহেতু 6 ইঞ্চি সাইজের টব ছিল না, সেই কারণে আমি 8 ইঞ্চি সাইজের টব নিয়েছি। এর অর্ধেক পরিমাণ মিডিয়া ভরে আমি গাছটা প্রতিস্থাপন করব। ড্রেনেজ হোলের উপরে দিয়ে দিলাম একটা ঢেউ খেলানো খোলামকুচি। এরপর দেখো আমি মিডিয়া হিসাবে নিয়েছি সিন্ডার, ছোট ছোট টুকরো করা সিন্ডার। আমি এটা কামারসালার সিন্ডার ইউজ করি, তোমরা কিন্তু অনলাইনে সিন্ডারও ইউজ করতে পারো, তবে সিন্ডারটা যেন ভালো হয় এই বিষয়ে একটু লক্ষ্য রাখবে। ভালো মানের সিন্ডার নিতে হবে, 70% আর 30% নিতে হবে কম্পোস্ট। এর সঙ্গে আর কিছুই মেশানোর প্রয়োজন নেই, 70% সিন্ডার আর 30% কম্পোস্ট মিশিয়ে নিলেই একটা সুন্দর মিডিয়া কিন্তু তৈরি হয়ে যাবে।
এবার এই মিডিয়া টবের অর্ধেক পরিমাণ আমি ভরে দেব। অর্ধেক পরিমাণ ভরে দেওয়ার পর এর উপরে আমি গাছটাকে ঠিক মিডিল বরাবর কিন্তু প্রতিস্থাপন করব। যেহেতু গাছের শিকড়ের মধ্যে কোনো রকম কোনো মাটি নেই, তাই বড় বড় যে পাতাগুলো থাকবে সেই পাতাগুলোকে কিন্তু কেটে ফেলার চেষ্টা করবে, পাতা এবং কুঁড়ি কেটে দেওয়ার চেষ্টা করবে। আমার গাছে খুব বড় বড় পাতা নেই, কিছু মিডিয়াম সাইজের পাতা আছে, তো পাতাগুলোকে আমি রেখে দিলাম এই মুহূর্তে। গাছ প্রতিস্থাপন করার পর উপর থেকে কিছুটা পরিমাণ কম্পোস্ট দিয়ে দেবো। কম্পোস্ট দিয়ে ভালোভাবে সিন্ডার মিডিয়াটাকে চাপা দিয়ে দেবো, সামান্য পরিমাণ 2 থেকে 3 মুঠো কম্পোস্ট দিয়ে দিলাম। এবার গাছটাকে রেখে দেবো একদম ছায়া জায়গায়। তো তার আগে দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। যেহেতু সিন্ডার মিডিয়া তাই জল প্রয়োগ করার সঙ্গে সঙ্গেই জলটা কিন্তু বেরিয়ে যাবে। মাটির মিডিয়া হলে একটু সময় লাগে, সিন্ডার মিডিয়া সঙ্গে সঙ্গে জল বেরিয়ে যায়। এরপর যে কাজটা করতে হবে, বড় বড় বা ছোট ছোট যা কুঁড়ি আছে সেগুলো আমি কাঁচি দিয়ে কেটে দিচ্ছি, কারণ কুঁড়ি বা অতিরিক্ত বড় বড় পাতা থাকলে যেহেতু রুটের মধ্যে কোনো রকম কোনো মাটি নেই, তাই গাছটা কিন্তু সেট হতে, মিডিয়ার সাথে সেট হতে একটু সময় লাগবে। এই মুহূর্তে এই গাছে কিন্তু কোনো রকম কোনো খাবার আমি প্রয়োগ করব না। 10 দিন পর থেকে এই গাছে এনপিকে 12-61-0 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে প্রয়োগ করব 3 দিন অন্তর অন্তর। কিছুদিন পর গাছের কিন্তু এরকম গ্রোথ হয়ে যাবে। দেখো এটাও কিন্তু আমার সিন্ডার মিডিয়ার গাছ, গাছে দেখো প্রচুর পরিমাণে কিন্তু বড় বড় পাতা এবং গাছে কুঁড়িও আসছে। তো এই গাছে আমরা কি খাবার প্রয়োগ করব সেটা অবশ্যই দেখিয়ে দেবো। এই সিন্ডার মিডিয়ার গাছটা আমি কিন্তু বর্ষাকালে প্রতিস্থাপন করেছিলাম। তো এই গাছেও কিন্তু কোনো রকম কোনো রুট বলে মাটি নেই, তো সম্পূর্ণ মাটি ধুয়ে আমি কিন্তু ঠিক একই পদ্ধতিতে এই গাছটা প্রতিস্থাপন করেছিলাম। তো তোমরা সামনেই দেখতে পাচ্ছ গাছের পাতাগুলো কত বড় বড়, গাছের মধ্যে কিন্তু কোনো রকম কোনো রোগ পোকা নেই। বন্ধুরা এবার আসি গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। মাটির মিডিয়ার গাছে, আমাদের যে হাইব্রিড জবা গাছ বাগানে আছে সেই প্রত্যেকটা মাটির মিডিয়ার গাছে আমরা কি খাবার প্রয়োগ করব। সিন্ডার মিডিয়ার গাছেও কি খাবার প্রয়োগ করব সেটাও দেখিয়ে দেবো। তো তার আগে দেখে নাও যে মাটির মিডিয়া যে গাছগুলো আছে প্রত্যেকটা গাছে কিন্তু কুঁড়ি আছে। তো প্রথমে যে কাজটা করতে হবে, টবের মিডিয়াটা ভালোভাবে খুশে নিতে হবে। খুশে নেওয়ার পর উপর থেকে বেশ কিছুটা পরিমাণ মাটি আমি তুলে নেব। মাটি তুলে নেওয়ার পর এই যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপের মধ্যে আমি কিন্তু খাবার প্রয়োগ করব। একটু মাটির গভীরের দিকে খাবার প্রয়োগ করলে কাজ কিন্তু ভালো হয়, যে কারণে আমি কিন্তু এইভাবে তোমাদেরকে খাবার প্রয়োগ করার কথা প্রতিবারই বলে থাকি। এই কাজটা করার সময় যদি উপরের ফিডার রুট, যে সাদা সাদা ফিডার রুট, এগুলো যদি ছিঁড়ে যায় ভয় পাওয়ার কোনো কারণ নেই। উপরের ফিডার রুট কিন্তু আবার তৈরি হয়ে যাবে, তবে অতিরিক্ত গভীরে যাবে না। অতিরিক্ত গভীরে গেলে কিন্তু খুব বেশি রুট কেটে যাবে। তো এবার দেখো কি খাবার আমি প্রয়োগ করব, কি কি খাবার আমি এখানে দিচ্ছি। দেখো প্রথমে দেখো একটা 8 ইঞ্চি টবে দেখাচ্ছি। প্রথমে 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম আমি নিমখোল। এরপর দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বোন ডাস্ট, অর্থাৎ হাড়ের গুঁড়ো, এটা স্টিম বোন ডাস্ট। তোমরা এখানে কিন্তু নর্মাল যে হাড়ের গুঁড়ো সেটা প্রয়োগ করতে পারো। এরপর দিয়ে দেবো আমি কিন্তু 1 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো। সরিষার যে ডালা খোল, সেই ডালা খোলকে ভালোভাবে গুঁড়ো করে নিয়ে প্রয়োগ করছি। এরপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড। তো এরপর যে খাবারটা দেবো সেটা হলো পটাশ। বন্ধুরা এখানে আমি 1/2 চামচ পরিমাণ এসওপি অর্থাৎ সাদা পটাশ যেটা, সেটা প্রয়োগ করছি। তোমরা চাইলে এখানে লাল পটাশ ইউজ করতে পারো। লাল পটাশ আমি টবের মাটিতে খুব একটা প্রয়োগ করি না, কারণ টবের মাটি ক্ষারীয় হয়ে যায়। তো একবার অবশ্যই প্রয়োগ করা যায়। তো এরপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ গোবর সার। তো এরপর দিয়ে দিচ্ছি যে মাটিটা আমি তুলে রেখেছিলাম সেই মাটিটা উপর থেকে 1 মুঠো পরিমাণ ছড়িয়ে দিলাম। তো যে খাবারটা আমরা দিলাম সেই খাবারটা কিন্তু মাটি দিয়ে খুব ভালোভাবে চাপা দিয়ে দিতে হবে। তো এই গাছে অবশ্যই জল প্রয়োগ করব। তো তার আগে দেখিয়ে দেবো যে 6 ইঞ্চি টবে যদি তোমাদের গাছ থাকে তাহলে সেই 6 ইঞ্চি টবের মাটিতে কতটুকু পরিমাণ করে খাবার তোমরা প্রয়োগ করবে। তো প্রথমেই দেখো 1 চামচ নিমখোল দিয়ে দেবো 6 ইঞ্চি টবের ক্ষেত্রে। এরপর দিয়ে দেবো আমি হাড়ের গুঁড়ো। হাড়ের গুঁড়ো 1 চামচের থেকে সামান্য একটু কম নিয়েছি। এটাও বোন ডাস্ট দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে আবারও বলছি হাড়ের গুঁড়ো, যেটা নর্মাল হাড়ের গুঁড়ো, সেটা এখানে ইউজ করতে পারো। তো এরপর যেটা দেবো 1/2 চামচ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো। এখানে কিন্তু আমি 1 চামচ দেবো না, যেহেতু এটা 6 ইঞ্চি টব সে কারণে একটু কম দিচ্ছি। হিউমিক অ্যাসিডের পরিমাণ একটু কম দিয়েছি, 2 গ্রাম পরিমাণ দিয়েছি। আর পটাশের পরিমাণটাও একটু কম দিয়েছি, 1/2 চামচের থেকে একটু কম দিয়েছি। তো এই সাদা পটাশের পরিবর্তে তোমরা এখানে কিন্তু পেঁয়াজের খোসার গুঁড়ো অথবা কলার খোসার গুঁড়ো প্রয়োগ করতে পারো। তারপর দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ কম্পোস্ট এবং তার উপরে দিয়ে দেবো যে মাটিটা তুলে রেখেছিলাম সেই মাটিটা 1 মুঠো থেকে 2 মুঠো পরিমাণ দিয়ে চাপা দিয়ে দেবো, যতটা প্রয়োজন হবে। তো খুব বেশি দিলাম না, অল্প পরিমাণ দিলাম। টবের মিডিয়াতে একটু সামান্য ফাঁকা রেখেছি, কারণ এখানে জল প্রয়োগ করতে হবে। তো সাধারণ জল আমি এখানে দেবো না, কি জল দেবো সেটাও দেখিয়ে দেবো। বন্ধুরা আমাদের জবা গাছের মাটি কিন্তু অ্যাসিডিক হলে তবেই গাছে ফুল আসে, যে কারণে আমরা প্রতি মাসে চা পাতা ইউজ করার কথা বলি। চা পাতা যদি এই সময় প্রয়োগ করতে না পারো, চা পাতার থেকেও ভালো যেটা কাজ হয় সেটা হলো কফি পাউডার। 1 লিটারের থেকে একটু বেশি জল এই মগের মধ্যে আছে, 1.5 লিটার মতো জল আছে। তো এই 1.5 লিটার জলের মধ্যে আমি দিয়ে দিলাম 2 টাকার যে কফির পাতার মধ্যে যতটুকু পরিমাণ কফির পাতা গুঁড়ো থাকে ঠিক ততটুকুই আমি কিন্তু এখানে মিশিয়ে দিলাম। এবার এখানে আমি দেখো প্রত্যেকটা টবে প্রয়োগ করছি যতটুকু পরিমাণ করে প্রয়োজন হবে। জল যতটুকু আমরা দিই গাছে, যতটুকু দিলে টবের মিডিয়া ভিজে যাবে, শিকড়ে জল যাবে, ঠিক ততটুকু পরিমাণ করে জল কিন্তু আমি দিয়ে দিচ্ছি। একটা 6 ইঞ্চি
টবে 250 ml, একটা 8 ইঞ্চি টবে 500 ml। তো এইভাবে আমাদেরকে কিন্তু জলটা প্রয়োগ করতে হবে। খাবার দেওয়ার পরেও কিন্তু আমাদেরকে গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যেই রাখতে হবে। বন্ধুরা এবার আসি সিন্ডার মিডিয়ার গাছে আমরা কি খাবার প্রয়োগ করবো। দেখো প্রথমেই আমি কিন্তু এখানে কম্পোস্ট দিয়ে দিয়েছি। সিন্ডার মিডিয়াতে আমি কিন্তু একটা লিকুইড খাবার দেবো। দেখো এখানে আমি নিয়েছি 500 ml জল। 500 ml জলের মধ্যে দেবো 1 গ্রাম পরিমাণ 0050 NPK 0050, যেটা আমি মাটির মিডিয়াতে দিয়েছি সেটাই আমি দেবো, কিন্তু জলের সাথে মিশিয়ে প্রয়োগ করব। তো 500 ml সম্পূর্ণ জলের সঙ্গে আমি কিন্তু মিশিয়েছি, কিন্তু সম্পূর্ণ 500 ml জলটা দিলাম না, এখানে 250 ml জল দিলাম, কারণ অতিরিক্ত জল দিলে জলটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে বাইরে বেরিয়ে যাবে। বন্ধুরা এ তো গেল টবের মিডিয়াতে আমরা কি খাবার প্রয়োগ করব। এবার আসি গাছের পাতায় আমরা কি খাবার প্রয়োগ করব। এই যে মাটির মিডিয়াতে খাবার প্রয়োগ করার পর আমরা কি 3 থেকে 4 দিন পর গাছের পাতায় একটা লিকুইড খাবার প্রয়োগ করব। সেটা তৈরি করার জন্য দেখো এখানে নিয়েছি আমি এই মগের মধ্যে 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে দিয়ে দেবো 2 গ্রাম পরিমাণ NPK 19-19-19, অর্থাৎ একটা ব্যালেন্স NPK খাবার নিতে হবে, এবং 2 গ্রাম নিয়ে নেব এপসাম সল্ট গাছের পাতা সবুজ রাখার জন্য। তো আমরা কিন্তু এই দুটো খাবার জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে একটা স্প্রেয়ার বটলের মধ্যে ভরে দেব। তারপর প্রত্যেকটা গাছে, আমাদের বাগানের যতগুলো হাইব্রিড জবা গাছ আছে প্রত্যেকটা গাছে কিন্তু এটা স্প্রে করব। এই খাবারটা 10 দিন অন্তর অন্তর যদি প্রয়োগ করতে পারো বাগানের প্রত্যেকটা জবা গাছে, তোমাদের বাগানের জবা গাছে কিন্তু পাতা যেমন সবুজ থাকবে ঠিক তেমনই গাছে কিন্তু প্রচুর পরিমাণে কুঁড়িও আসবে। এই খাবারের মধ্যে আছে NPK অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম, আর তার সাথে সাথে দিয়ে দিচ্ছি আমি এপসাম সল্ট, যেটা ম্যাগনেসিয়াম সালফেট, আমাদের গাছের পাতাকে সবুজ রাখতে সাহায্য করবে এবং তাছাড়া আমাদের গাছে কিন্তু ক্লোরোফিলের অভাব দেখা দেবে না। তো এই কাজগুলো যদি আমরা করতে পারি এই নভেম্বর মাসের শুরুতে অর্থাৎ শীতের শুরুতে, তাহলে আমাদের বাগানে কিন্তু সম্পূর্ণ শীতকাল জুড়ে প্রত্যেকটা হাইব্রিড জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। বন্ধুরা আজকের ভিডিওর লাস্ট যে টিপস সেটা হলো আমাদের গাছে আমরা কি কীটনাশক প্রয়োগ করব। আমি আমার বাগানের হাইব্রিড জবা গাছে কিন্তু একটাই কীটনাশক প্রয়োগ করি, যেটা জৈব কীটনাশক কাকা। মাঝে মধ্যে নিম তেল ইউজ করি, তবে কাকা কীটনাশকটা কিন্তু খুব ভালো কাজ দেয়। গাছের পাতা কিন্তু কোঁকড়ানো একেবারেই থাকে না বা মাকড়ের সমস্যা কিন্তু থাকে না। তো 1 লিটার জলে 2 ml মিশিয়ে আমি 15 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করি, খুব ভালো কিন্তু রেজাল্ট পাই। বাগানের হাইব্রিড জবা গাছে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যা থাকে না। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত যে কটা টিপসের কথা বললাম এবং যেভাবে গাছ প্রতিস্থাপন করা দেখালাম, তোমরা যদি এই টিপসগুলো ফলো করতে পারো এবং গাছ যদি আমি যেভাবে প্রতিস্থাপন করা দেখালাম প্রতিস্থাপন করতে পারো, তাহলে তোমাদের বাগানের হাইব্রিড জবা গাছ নিয়ে কিন্তু আর কোনো রকম কোনো সমস্যাই থাকবে না। আর যে খাবারটা প্রয়োগ করে দেখালাম এই মিশ্র খাবারটা কিন্তু 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করতে হবে, তবেই কিন্তু তোমরা গাছে খুব ভালো রেজাল্ট পাবে। আর শেষে একটা বোনাস টিপস বন্ধুরা, আমাদের বাগানের হাইব্রিড জবা গাছের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে, এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু আমাদের বাগানের হাইব্রিড জবা গাছের ফুল প্রত্যেকটা ফুল কিন্তু পরিষ্কারভাবে ফুটবে। যে ফুলগুলো অর্ধফোটা হয়ে থাকে সেই ফুলগুলো সম্পূর্ণরূপে ফুটবে। বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা ভালো লাগলে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।